নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। আমি জানি তোমরা সবাই অনেক অপেক্ষা করে বসে রয়েছো, তবে এবার অপেক্ষা শেষ। এবার আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকের পর্বের রিভিউ। তাহলে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার রিভিউ। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালে সুধা ডাক্তারবাবুকে বলছেন, আচ্ছা ডাক্তারবাবু, আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। আমি মিস্টার তেজ বসু মল্লিকের স্ত্রী, মানে যিনি তেজ বেকারির মালিক। ডাক্তারবাবু তেজের নাম শুনে বুঝতে পারেন যে উনি তেজ বেকারির উত্তরাধিকারী। তো বলে, হ্যাঁ আমি ওনার ওয়াইফ, আপনাকে আমার হয়ে একটা কাজ করতে হবে। আপনাকে একজনের ভুয়ো রিপোর্ট বের করতে হবে, তার জন্য যা টাকা লাগে আমি দেব। মানে একজন সুস্থ মানুষের একটা মিথ্যে রিপোর্ট আপনাকে বের করতে হবে। তখন ডাক্তারবাবু বলেন যে আপনি কি আমার সাথে মশকরা করছেন? আর ফার্দার এরকম কোনো ক্রাইম করতে কিন্তু আমাকে বলবেন না, এরকম কোনো কথা বা কোনো টাকার লোভ আমাকে আপনি দেখাবেন না। এদিকে এই মানে আশুতোষও ভাবছে যে এই সুধা যে কি করছেন ভগবানই জানে। এদিকে ডাক্তারবাবুকে আশুতোষ বলছে আমাকে উঠতে হবে। বলে, না, মিনিমাম 7 দিন এখন আপনাকে রেস্টে থাকতে হবে, আপনার একটা খুব বড় ইনজুরি হয়েছে আর কি। তখন বলে, না না 7 দিন আমাকে তো উঠতেই হবে, আমাকে ডিউটিতে জয়েন করতেই হবে। বলে, না আপনি চাইলেই তো সবটা হতে পারে না। এরকমটা বলেই ডাক্তারবাবু সেখান থেকে চলে যান। ঝিনুক সুধাকে বলছে, দিদি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এটা কি করছিস? তুই ডাক্তারবাবুকে ক্রাইম করতে বলছিস? বলে, না না, তুই আমাকে ভুল ভাবছিস, আমি আসলে ডাক্তারবাবুর পরীক্ষা নিচ্ছিলাম। এবার শুরু হবে একজনের আসল খেলা। আর এদিকে দেখা যাচ্ছে সুধা বাড়ি ফিরে এসে একটা চাবুক হাতে নিয়ে সার্থকের দিকে তাক করে করে মারছে আর কি। সার্থককে মারছে না, কিন্তু অন্য জায়গায় মারছে। আর সেটাতে তো সার্থক খুব ভয় পেয়ে গেছে, পুরো উপর থেকে নিচে নেমে এসছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও। বাড়ির সবাই একে একে বেরিয়ে এসছে, সুধা এটা আপনি কি করছেন? বলে, ওর মুখোশ আজকে খুলে গেছে। ও কিন্তু এতদিন খুব অভিনয় করে চলছিল। ওই হচ্ছে সার্থক চ্যাটার্জি, ও অনিকেত বসু মল্লিকের বেশ ধরে এখানে এসেছে। তখন সবাই তো অবাক, সবাইকে তখন সুধা সত্যিটা দেখিয়েও দেয় পেপারসের মাধ্যমে। তখন সবাই সেটা দেখে অবাক, সবাই উল্টে সুধাকে বলছে ওকে মারুন, ওকে মারুন। আর অনিকেতের বাবাও বলছে ছোটকা, যে আমি তোমাকে বলছি ওকে মারো, এতদিন আমি আমার ছেলের ছাড়াই তো ছিলাম, ছেলেকে ছাড়াই ছিলাম, এখন না হয় ভেবে নেবো যে ছেলে মৃত, ওকে মারো। তখন সুধা কিন্তু ওকে মারতে থাকছে। আর ইতিমধ্যেই দেখা যাচ্ছে সার্থকের ঘুম ভেঙে যায়। আমি কিছু করিনি, আমি কিছু করিনি বলে ধরপড় করে ওঠে। মানে এতক্ষণ যেটা ঘটছিল সেটা স্বপ্ন দেখছিল সে, যে সুধা তাকে চাবুক দিয়ে পিটাচ্ছে আর ওর সত্যিটা সবাইকে বলে দিচ্ছে। তখন তো চোখ খুলতেই দেখে যে সামনে সুধা বালিশ নিয়ে তার দিকে আসছে। সার্থক তো দেখে ভয়ে পুরো একদম আঁকড়ে উঠেছে, যে কি করছো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বিছানার মধ্যেও যেন ভয়ে গুটিয়ে গেছে, যেন সুধা তাকে বালিশ চাপা দিয়ে মারতে আসছে। সুধাও ঠিক তেমনটাই করে আসছে তাকে ভয় দেখানোর জন্য। তারপরে বালিশটা তার পাশে রেখে দেয়। বলে, কি হয়েছে ঠাকুরবউ, তুমি এত ভয় পাচ্ছ কেন? বলে, না না আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওদিকে বাইরে থেকে তরিতা কিন্তু সবটা দেখছে। তরিতা ভাবছে যে এ কি দিদিভাই কি করছে সকাল সকাল, ওকে মারতে আসছে অনিকেতকে। না বাবা, আমি পালাই, না হলে আমাকেও আবার কোন সময় মেরে খুন করে দেবে। তখন ভয়ে তো তরিতা পালিয়ে যায়। এদিকে সুধা বলছে, কি হয়েছে ঠাকুরবো, তুমি এরকম করছো কেন? সার্থক তো আবার সেই হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে, নিচে গড়াগড়ি খাচ্ছে। বলে, না না আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দিয়ে বাইরে পালাতে গিয়ে তেজ চলে আসে, তেজকে ধরে বলে যে ওকে যেতে বল, আমার ভালো লাগছে না। সুধা বলছে, কি হয়েছে ঠাকুরবো, তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখেছো? কারণ ঘুমের ঘোরে তুমি বলছিলে আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। তুমি কি স্বপ্ন দেখছিলে, কাকে নিয়ে দেখছিলে? তখন তেজ বলে, তুই স্বপ্ন দেখে কি তোর শরীর খারাপ করছে, কি হয়েছে বল? তখন বলে, হ্যাঁ আমি না একটা খুব দুঃস্বপ্ন দেখছিলাম, যেটা দেখে আমার সত্যি খুব ভয় ধরে গেছে। সুধা তো আরো ইচ্ছে করে বলছে, তুমি স্বপ্নে এমন কাকে দেখছিলে যে তুমি এত ভয় পেয়ে গেলে? সার্থক তো সুধার দিকে তাকিয়ে আছে। তেজ এবার তার ভাইকে বলছে, অনিকেতকে, এবার তো তোকে কালকের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। কালকে উত্তরগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। সার্থক তো তখন ভয় পেয়ে যায়, আর সুধা হাসি মুখে সার্থকের দিকে তাকিয়ে আছে। এদিকে দেখা যাচ্ছে দোয়েলের মা তার কানের দুল বিক্রি করে বেশি টাকা দিয়ে ডিভোর্সের পেপার বানিয়েছে। আর ফন্টেকে বলছে এখানে সইটা করে দে। ফন্টে তো কিছুতেই সই করবে না। বলে, না আমি কিছুতেই দোয়েল রানীকে ডিভোর্স দেব না, আমি দোয়েলকে ভালোবাসি, ও আমার স্ত্রী, আমি কিছুতেই এই সম্পর্কটাকে ভাঙবো না। ওদিকে দোয়েলকেও সবাই বলছে, সুধার মারা, যে তুই এটা হতে দিস না, তুই বল তুই কি চাস, তোর মা তো ডিভোর্স পেপার বানিয়ে এনেছে, কিন্তু তুই কি চাস সেটা একবার সবাইকে বল। দোয়েল চুপ করে আছে। দোয়েলের মা বলছে, ও কি চাইবে রে, ও তো ছোট, ও কি বুঝবে এইসবের, ও এসব কিছু বুঝতে পারবে না।
আমি যেটা চাইবো সেটাই হবে। দোয়েল চুপ করেই আছে, কিন্তু ফন্টে বলে যাচ্ছে আমি কিছুতেই এই পেপারে সই করব না। বলে এই ফন্টে বাড়াবাড়ি একদম করিস না, জেঠিমা বলছে। বলে আমি আপনার মেয়েকে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে বিয়ে করেছি ভগবানের সামনে, আমি কিছুতেই এই বিয়েকে ভাঙতে দেব না। জেঠিমা বলছে সইটা যদি ভালোই ভালোই করে দিতিস তাহলে ভালোই ভালোই সবকিছু মিটে যেত, আমরা তোর মতো তোলাবাজের হাতে আমাদের মেয়েকে কিছুতেই তুলে দেব না। দোয়েলের বৌদি বলছে সইটা ভালোই ভালোই করে দাও, না হলে কিন্তু বাড়িতে পুলিশ আসবে আর তোমাকে ধরে নিয়ে যাবে। এদিকে বলতে বলতে কিন্তু পুলিশ চলেই আসে ফন্টেকে ধরতে। আর ওদিকে সুধারা তো সবাই প্রশ্ন করছে সার্থককে। সার্থক বলছে যে কি যে বলবো তোমাদের, তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো অভিনয় করছি, কিন্তু না, আমার কিন্তু সত্যি কোনো কিছু মনে নেই। দেখো আমি কিন্তু নিজেকে বাঁচানোরও কোনো কিছু বলছি না, আমার সত্যি কোনো কিছু মনে নেই। আমি আসলে এরকমটা করতে চাইনি, আমি ভাবলাম যে সবাই তো নিজের দিক থেকে সারপ্রাইজ দিচ্ছে, তো আমিও নিউ ইয়ারে একটা সারপ্রাইজ দিই সবাইকে। তখন তেজের বাবা বলছে এটা সারপ্রাইজ দেওয়ার নমুনা? ছোটকা বলছে আমরা তো পুরো ভয় পেয়ে গেছিলাম তোর এই সারপ্রাইজ দেখে। বলে দেখো এতদিন তো আমি বাইরে মানুষ হয়েছি না, আমি তো এই বাড়ির কাদব কায়দা আচার অনুষ্ঠান নিয়ম কানুন সবকিছু ভুলেই গেছি। তো আমার কি করে ওইসব কিছু মাথায় থাকবে বলো তো? তেজ বলছে তুই একটা প্রশ্নের উত্তর দে তো, যে তুই সুধাকে সুধাময়ী আচার্য কি করে বললি, মানে তুই কিভাবে জানলি ওনার বিয়ের আগের পদবি? বলে যে আসলে আমি হয়তো কাউকে বলতে শুনেছিলাম, কিন্তু কাকে যে শুনেছিলাম সেটা মনে নেই। সমুদ্র বলে বুঝতে পেরেছি, ওই ঝিনুক বলে না মাঝে মধ্যে আমরা আচার্য বাড়ির মেয়ে, আমরা আচার্য বাড়ির মেয়ে, সেই থেকেই হয়তো তুমি শুনেছো। অনিকেত বলে হ্যাঁ রাইট, আমি তাই শুনেছি হয়তো। ঝিনুক বলছে এই যে এখন সমুদ্র বলে দিল, তো তুমি একটা এক্সকিউজ পেয়ে গেলে আর সেটাকেই ধরে নিজের কথাটা সাজিয়ে নিলে, তাই তো? সুধা বলছে আর সার্থক চ্যাটার্জি এই নামটা যে কালকে নিচ্ছিলে, এর ব্যাপারে তুমি কি বলবে ঠাকুরপো? তখন সার্থক একটু চুপ করে আছে। এদিকে তো ফন্টের নামে উল্টোপাল্টা কথা বলছে, সে জোর করে তার মেয়েকে বিয়ে করেছে, অত্যাচার করে তার মেয়ের জীবনটা শেষ করে দেবে। তখন সুধার মা বলছে এসব কি বলছো তুমি, ছেলেটার তো জীবন নষ্ট হয়ে যাবে। তখন ফন্টে বলছে স্যার আমি কিন্তু দোয়েলের সাথে কোনো খারাপ কিচ্ছু করিনি, আমি কোনো জোর করে বিয়ে করিনি, এমনকি আমি ওকে ছুঁয়েও দেখিনি পর্যন্ত, আমি কোনো রকম ওই খারাপ কাজ ওর সাথে করিনি। এদিকে দোয়েলকে ডেকে এনে দোয়েলের পিছে মারের দাগ দেখাচ্ছে, সম্ভবত দোয়েলের পিছে সেই দাগটা আঁকা হয়েছে। সুধার মারা তো দেখে অবাক, দোয়েলও কিন্তু চুপ করে আছে। এরপরে তো অনিকেত বলছে আমি সার্থক চ্যাটার্জি নামে কাউকে চিনি না। তখন জ্যোৎস্নারা বলছে এই নামটাও কি তুমি কারো কাছ থেকে শুনেছো? তখন ইমন বলছে হ্যাঁ, সার্থক চ্যাটার্জি তো সুধার প্রথম হাজবেন্ড। তখন সার্থক মনে মনে ভাবছে এটা ইমন কি করছে, আমি তো এই ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছি, ও আবার কি ব্ল্যান্ডার করছে। তখন তেজ বলছে তুমি এই নামটা কোথা থেকে জানলে, এই সার্থকের নামটা? তখন বলে কালকে তো ইন্সপেক্টর আশুতোষকে আমি কথা বলতে দেখেছিলাম ফোনে, তখন উনি বলছিলেন যে এরকম সার্থক চ্যাটার্জি সুধার প্রথম হাজবেন্ড, সে কলকাতায় ফিরে এসেছে। বলে কি? বলে হ্যাঁ, কেন সুধা তোমাকে এটা জানায়নি? তখন তেজ সুধার কাছে যায় আর এগুলো ভাবতে থাকে যে সুধা তো কিছু একটা বলতে চেয়েছিল তেজকে, কিন্তু তেজই বলতে দেয়নি। ইমন বলছে আমি এই কথাগুলোই বলতে চাইছিলাম, কিন্তু নেশার ঘোরে যে কি বলতে কি বলেছি, আর আমি যা বলেছি অনিকেত সেটারই ব্যাক টু ব্যাক রিপিট করেছে আর কি। মানে যে ব্যাপারটা সার্থকের ম্যানেজ দিতে একটু অসুবিধে হচ্ছিল, প্রায় ফেঁসে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, সেখানে ইমন এসে বাকি ম্যানেজটা দিয়ে দিল। তেজ মনে মনে ভাবছে তার মানে সুধা এই কথাটাই আমাকে বলার চেষ্টা করছিলেন আর আমি ওনাকে ভুল বুঝছিলাম। আর এদিকে সার্থক তো পুরো উল্টে যায়, বিশ্বাস করো আমার কিন্তু কিচ্ছু মনে নেই, কে সার্থক কে কি, আমি কোথায় ছিলাম, কোথায় আমার বাড়ি ছিল, কি ছিলাম, কিচ্ছু আমার মনে নেই। এদিকে তো সার্থককে এবার প্রশ্ন করা হচ্ছে। তেজ বলছে আচ্ছা তোর ঘরে আমি এই পুড়িয়াটা পেলাম যেখানে সমস্ত ওষুধগুলো রাখা রয়েছে, তুই এই ওষুধগুলো কেন খাসনি? সুধাও তখন বলছে হ্যাঁ ঠাকুরপো, এবার উত্তর দাও, এই ওষুধগুলো তুমি একটাও কেন খাওনি? তোমাকে বাইরে থেকে দেখে সুস্থ মনে হলেও ভেতর থেকে তো তুমি অসুস্থ, আর তুমি তো এটা জানো, তাহলে ওষুধগুলো কেন খাওনি? জ্যোৎস্না বলছে হ্যাঁ তাই তো, এইভাবে ওষুধ না খেলে তো কিছুই মনে পড়বে না। ছোটকা আর তেজের বাবাও তাই বলছেন। ঝিনুক বলছে আসলে উনি মনে হয় ওষুধটা খেতে চাননি, কি তাই তো জয়বাবুর ভাই? তখন তো সার্থক বলছে কি, আমি ওষুধগুলো খাইনি? তাই? মানে এমন ভান করছে সে যে ওষুধ খায়নি সেটাও নাকি তার মনে নেই। তখন তেজের মারা বলছে এরকম হলে কিভাবে চলবে? মেচকা বলছে এইভাবে যদি দীর্ঘদিন মনেই না পড়ে তাহলে কি হবে, ওষুধগুলো তো খেতে হবে। তখন সার্থক বলছে হ্যাঁ, এবার থেকে আমি বৌদির কথা মেনে চলবো, আমি ঠিক ওষুধ খাবো। তখন সুধা বলছে চিন্তা করো না, এবার তোমাকে সারিয়ে তোলার সম্পূর্ণ দায়িত্ব আমার। সার্থক বলছে এতটা কনফিডেন্টের সাথে সুধা কি করে বলছে এরকম কথা? আসলে সুধা তো মনে মনে ওই নতুন ডাক্তারকে নিয়ে আসার কথা ভেবে রেখেছে, সে যে টাকা দিয়েও বিক্রি হয় না টাকার কাছে। তাই সার্থক তো সহজে তাকে কিনতে পারবে না, আর তার ওষুধে
আর তার চিকিৎসায় সার্থক তো এবার সেরে উঠতে বাধ্য, কারণ সার্থক তো আসলে অসুস্থই নয়, যেটা দেখে তো উনি চিনতেই পারবেন, বুঝতেই পারবেন। এবার সার্থক ঘরে যেতে চাইলে সার্থকের জন্য সুধা একটা সারপ্রাইজ আনে। সেটা আর কিছুই নয়, ওই ভালো ডাক্তার, যে বড় ডাক্তার আর কি, ওনারই অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসছে সুধা সার্থকের দেখাশোনা করার জন্য। সার্থক তো মনে মনে ভাবছে এই মেয়েটা এখানে কি করছে। এদিকে পুলিশ কিন্তু ফোনটাকে ভুল বুঝে ধরে নিয়ে চলে যায়, কারণ দোয়েলের পেছনে যে মারের চিহ্নটা আঁকা রয়েছে সেটা তার বৌদি এঁকে দিয়েছিল, আর তার মা তাকে তার মাথা দিব্যি দিয়েছিল, বলেছিল না হলে তার মরা মুখ দেখবে। ওই জন্য দোয়েল চুপ করে থাকতে বাধ্য, নাহলে দোয়েলও কিন্তু সহ্য করতে পারছে না যে তার সামনে ফোনটাকে ধরে নিয়ে যাচ্ছে। ফোনটা তো দোয়েল দোয়েল করে ডাকছে, আর ফোনটাকে ধরে নিয়ে চলেও যায় পুলিশে। এই নার্স আসলে সেই নার্স যেই নার্সকে দিয়ে কিন্তু সার্থক অলরেডি তার মিথ্যে রিপোর্ট বানিয়ে নিয়েছিল, মানে তার কাজগুলো করিয়ে নিয়েছিল। এবার সেই নার্সকেই টাকা দিয়ে নিয়ে এসছে সুধা সার্থকের বিরুদ্ধে আসল কথাগুলো বলার জন্যে। তাই সার্থক সেই মেয়েটাকে দেখে এতটা ভয় পেয়ে গেছে। সুধাদের ধরে নেওয়াতে নার্সটা তাদের সামনে কনফেসও করেছিল যে আমার আসলে টাকার খুব দরকার ছিল, তাই এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। তাই এবার সুধারা তার দরকার মেটাতে তাকে দিয়ে এবার ভালো কাজ করানোর চেষ্টা করছে, সার্থকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে এবার সুধা আর ঝিনুক। নার্সকে দিয়ে এবার কতগুলো ইঞ্জেকশন নিয়ে এসছে সুধা। বলছে যে সার্থক তো দেখে ভয় পেয়ে গেছে, এগুলো আবার কি? বলে তুমি তো এতদিন কোনো ওষুধ খাওনি, তার জন্য আর কোনো ওষুধে তোমার কোনো কাজ হবে না, তাই এই ইঞ্জেকশনগুলো এবার তোমার স্মৃতি ফেরাবে। তখন সার্থক বলছে না না না, আমি ওষুধ খাচ্ছি। বলে অনেক দেরি হয়ে গেছে, আর ওষুধ খেয়ে কোনো লাভ নেই, তাই জন্য ইঞ্জেকশন দিয়ে এবার কাজ হবে। এদিকে ইমন ভাবছে বাবা, সুধা এতটা ডেঞ্জারাস, আমি তো ভাবতেই পারিনি। তো তেজও বলে ইঞ্জেকশনটা নিয়ে নাও। সুধা তখন সমুদ্রকে আর ঝিনুককে বলে ওর দুহাত ধরতে। আর সুধা বলে আমার ইঞ্জেকশনের ট্রেনিং নেওয়া আছে, চিন্তা করো না, আমি ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি, কারণ আমার বাবা যখন অসুস্থ ছিলেন আমি ইঞ্জেকশন দিতাম বাবাকে। এবার তো সুধা ইঞ্জেকশনটা দিতে যাচ্ছে, আর সার্থকের কাছে গিয়ে বলছে এই তো এই ইঞ্জেকশন, তারপরে তোমার খেলা শেষ। সার্থক বলছে কেন কেন, কি আছে ইঞ্জেকশনে? মনে মনে ভাবছে তাহলে কি এটা বিষ? খুব ভয় পেয়ে গেছে সার্থক, আর সুধাও ঠিক এই ভয়টা দেখানোর চেষ্টা করছে সার্থককে। সার্থক তো উঠে যায়, বলে না না না, সুধা প্রতিশোধ নিতে চাইছে, সুধা আমাকে মারতে চাইছে, সুধা সমস্ত প্রতিশোধ নিতে চাইছে আমার কাছ থেকে। সুধা তখন বলছে, মানে সুধা সুধা করছে ডাইরেক্ট বৌদি থেকে। সুধা বলছে কেন ঠাকুরবউ, আমি কিসের প্রতিশোধ নেব তোমার উপর থেকে, তুমি এরকমটা কেন করছো? আর সার্থকের এই আচরণে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে তেজ। সার্থক তো এবার পুরো ভয় পেয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে চট জলদি পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।